আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে গাড়ির মধ্যে ভিডিওটা করছি। আমার এখানে একটা বাড়ির কাজ চলছে। সো আমাকে একটু বসে থাকতে হবে। ভাবছি ৫-৭ মিনিট ১০ মিনিটের মধ্যে একটা ভিডিও করে ফেলি। এইটা আমার অনেক দিনের একটা চিন্তা ছিল যে এটা নিয়ে একটা ভিডিও করব। কারণ প্র্যাকটিক্যালি এখন বর্তমানে দেখছি যে অনেক কিছু, কিছু জায়গায় যারা ইয়াং কাপল, নতুন যারা কাপল, এমনকি যারা এডুকেটেড, হাইলি এডুকেটেড কাপল, যাদের ওয়াইফরাও ভালো ইনকাম করেন এবং হাজব্যান্ডরাও ভালো ইনকাম করেন, তাদের ক্ষেত্রে কিছু মতদ্বৈধতা তৈরি হয়। তখন তারা আমাকে পার্সোনালি কল করেন, মেবি দুজনে একসাথে না, একা একা কল করেন এবং তারা জানতে চান বিষয়গুলো। সো আমি লয়ার না, তাদেরকে আমি সবসময় বলি যে আপনার লয়ারের সাথে যোগাযোগ করবেন আপনাদের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয় বা কোনো কিছু হয়। সো অ্যাজ এ রিয়েল এস্টেট কনসালট্যান্ট আপনাদেরকে কিছু জিনিসের আইডিয়া আমি দিতে পারি এবং সেই আইডিয়াটার নামই হচ্ছে প্রিন্যাপচুয়াল এগ্রিমেন্ট। এই নামটার সাথে আপনারা কতটুকু ওতপ্রোতভাবে জড়িত বা আপনারা শুনেছেন কিনা আগে জানি না। আমিও রিয়েল এস্টেটে আসার অনেক দিন পরে আমি নামটা শুনেছি এবং এইটা শোনার পিছনে একটা কারণ আছে। একজন আমার ক্লায়েন্ট ওনার মেয়েকে একটা প্রপার্টি গিফট করেন এবং ওই মেয়েটা বাংলাদেশি ছিলেন, কিন্তু অন্য এক দেশীয় বিয়ে করেন এবং উনি জিনিসটাকে খুব বেশি পছন্দ করেননি। সো উনি একটা ন্যাপচুরাল এগ্রিমেন্ট করেন ওনার স্বার্থটা বজায় রাখার জন্য, মেয়ের স্বার্থটা বজায় রাখার জন্য। মেয়েকে বাড়িটা গিফট করছেন, কিন্তু যেহেতু এই পুরো টাকাটাই মেয়ের বাবা দিয়েছে, উনি চাচ্ছেন যেন এটা কোনো কিছু হলেও যাতে মেয়ের নামে থাকে। সো ওইটা করতে যেয়ে অনেক কিছু আমি শিখেছি এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। তাও এটা ৫-৬ বছর আগের ঘটনা। সো এর মধ্যে আরও কিছু ঘটনা ঘটেছে, যে জন্য আমি ভাবছি যে আপনাদের সাথে কিছু শেয়ার করব। ভনিতা অনেক হয়ে গেল। আমি কিছু জিনিস লিখে নিয়ে এসেছি, কারণ এটা আমার খুব যে নর্মাল সময়ের বিষয় তা না। বাট আমি বলেছি আপনাদেরকে কিছু, কিছু ক্রিটিক্যাল বিষয় আমি কিন্তু শেয়ার করব এবং বিষয়গুলো আলাপ করব। সো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ। দেখেন, প্রিন্যাপচুয়াল এগ্রিমেন্ট আসলে কি? প্রিন্যাপচুয়াল এগ্রিমেন্ট হচ্ছে বিয়ের আগে প্রসপেক্টিভ হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে করা লিখিত আইনি চুক্তি। এটি দুই পক্ষের মধ্যে সাইন্ড হতে হবে। ম্যারেজ হলে তবেই ইফেক্টিভ হবে, মানে ম্যারেজের হওয়ার সময় ইফেক্টিভ হবে। এবং প্রিন্যাপচুয়াল পার্টিস প্রপার্টি রাইট, বাইং, সেলিং, ম্যানেজিং প্রপার্টি, ডিভোর্স, ডেথ, প্রপার্টি ডিপোজিশন, স্পাউস সাপোর্ট ইত্যাদি নেওয়া হয়। কেন এটা গুরুত্বপূর্ণ? সে বিষয়টি এটা কেন গুরুত্বপূর্ণ? ডিভোর্স কোর্টে যখন যায় তখন কিন্তু তারা দেখে প্রিন্যাপচুয়াল এগ্রিমেন্ট থাকে কিনা। প্রিন্যাপচুয়াল এগ্রিমেন্ট থাকলে তাহলে কিন্তু জিনিসটা ইজি হয়ে যায়। অনেকে মনে করে বিয়ের আগে আমার এটা ছিল, তাই সবটাই আমার থাকবে। এটা সবসময় সত্য নাও হতে পারে। সো আপনি যদি কিছু থাকে, সেই জিনিসটি আগের থেকে ডিক্লেয়ার করা অনেক বেশি। আপনি ফিউচারে কার সাথে বিয়ে হবে না হবে এটা তো ভবিতব্যই জানে, কিন্তু আপনি যদি তার আগে প্রিকশন নিতে পারেন, আপনি নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এটা আপনি নিতে ধরা যাক কারো বিয়ের আগে রেন্টাল প্রপার্টি, কিন্তু বিয়ের পরে মর্গেজ ম্যারিটাল মানি দিয়ে পেমেন্ট হয়। পারচেস প্রাইস ৩০০,০০০ টাকা ছিল। ডাউন পেমেন্ট একজন ভদ্রলোক ৬০,০০০ টাকা দিয়েছে। উনি মর্গেজ ব্যালেন্স ২,২০,০০০ টাকা। মর্গেজ ডেটে প্রপার্টি ভ্যালু ৩,২০,০০০ টাকা ছিল। এখন এইটা মর্গেজ থেকে দুজনের অ্যাকাউন্ট থেকে পরবর্তীতে ৪০,০০০ টাকা গিয়েছে। প্রপার্টি ভ্যালু বেড়ে ৪,৫০,০০০ টাকা হয়েছে। রেন্ট আসছে বর্তমানে ২৮০০ টাকা। তাহলে প্রিন্যাপচুয়াল না থাকলে কি হবে? তাহলে কিন্তু প্রিন্যাপচুয়াল না থাকলে কিন্তু পরবর্তীতে ওই স্পাউস অবশ্যই এটা ডিমান্ড করবে এবং সে বলবে এটা, এবং হাজব্যান্ড আবার বলবে যে না, এটা তো আমি আগে কিনেছিলাম, আমি ওই 20% ডাউন পেমেন্ট আমি দিয়েছি, আমি ৩-৪ বছর আমি এটা ভ্যালু। ওরা তখন অঙ্কটা করবে বিয়ের আগে কতটুকু ভ্যালুয়েশন হয়েছিল, বিয়ের পরে কতটুকু ভ্যালুয়েশন হয়েছে। ওই যে বিয়ের পরে যে ভ্যালুয়েশন, ওইটার প্রফিট মার্জিন ভাগ করে তখন তাকে কিছু জিনিস দেওয়ার চেষ্টা করবে, লয়াররা দেওয়ার চেষ্টা করবে। সো এই যে দেখেন, ভ্যালু অফ ম্যারেজ ৩,২০,০০০, ভ্যালু অফ ডিভোর্স ৪,৫০,০০০। আমি বাড়িতে আগেই কিনেছি পুরোটি, আমার কিন্তু বাস্তবে স্পাউস বলতে পারে মর্গেজ ম্যারিটাল ইনকাম হয়ে গেছে, অ্যাপ্রিসিয়েশন ম্যারেজ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। প্রিন্যাপচুয়াল থাকলে আউটকাম কিন্তু বদলাবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে বিয়ের পরে যদি এলএলসি দিয়ে ফিক্সড ফ্লিপ বিজনেস করেন, ধরা যাক আপনি বিয়ে করেছেন, তারপরে করিম প্রপার্টি ভেঞ্চার এলএলসি করেছেন এবং এটাতে নেট প্রফিট ২.৫ লাখ টাকা হলো। ৪টি ফ্লিপ প্রজেক্ট করলেন, ওখানে প্রফিট হলো। তাহলে এই প্রফিটগুলো কে নিবে, কিভাবে নিবে? সো সেগুলো কিন্তু প্রিন্যাপচুয়াল না থাকলে কি হবে, তখন কিন্তু ওই একজন দুজনই কিন্তু ভাগিদার হবে। এখানে কিন্তু স্পাউস ডাইরেক্টলি বিজনেস কাজ না করলেও
কোর্ট কিন্তু তাকে একটা পোর্শন তাকে দিয়ে দিবে। এটা কোনোভাবেই মেজর পোর্শন সে পাবে, হাফ হিসেবে পাবে। এটা যে কোনোভাবে সে মনে করবে যে না আমি তো সব টাকা দিচ্ছি, এইভাবে কিন্তু ঘটনাটা ঘটবে না। তারপরে বিয়ের আগে ধরা যাক হাসান সাহেব 1 একর ল্যান্ড কিনেছেন সেফনারে। 2 বছর পর ফাইন্যান্সিয়াল সুবিধার জন্য ডিডে উনি কি করলেন, স্পাউসের নাম যোগ করলেন। উনি মনে করলেন এটা খুব শক্তিশালী হলো, কিন্তু যখনই উনি টাইটেলে ওনার ওয়াইফকে যুক্ত করলেন, এই প্রপার্টিতে কিন্তু অটোমেটিকভাবে ওয়াইফের অংশীদারিত্ব চলে আসলো, ঠিক আছে? সো ই ক্যানট অ্যাভয়েড দ্যাট থিং। তারপরে মনে করেন রেন্টাল ইনকাম ম্যারিটাল না সেপারেট। এখন রেন্টাল ইনকাম আপনারা কিনেছেন মনে করেন একজনের নামে এলএলসিতে, কিন্তু আপনি মর্গেজ পেমেন্ট না দিয়ে আপনার কোম্পানির বা জয়েন্ট অ্যাকাউন্ট থেকে মর্গেজ পেমেন্টটা দিলেন, তাহলে কিন্তু এটা সম্পূর্ণরূপে শুধু যে ওই ইয়ের পক্ষে থাকবে তা না কিন্তু, তাই না? সো এটাও একটা বিগ জিনিস। এখন প্রপার্টি সেপারেট করে রেখেছেন, কিন্তু ইনকাম যদি জয়েন্ট অ্যাকাউন্ট থেকে আমার ডেইলি লাইফ ম্যারিটাল ফান্ড থেকে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ওয়াইফ অবশ্যই এটা ডিমান্ড করতে পারে। তারপর মনে করেন ডেপ্ট প্রোটেকশন। এটা কী ধরনের? ধরা যাক আবার এখানে কিছু সমস্যা আছে। ধরা যাক একটা লোককে আপনি বিয়ে করলেন, তার অনেক ডেপ্ট, সো আপনি কিন্তু ডেপ্টেরও ভাগিদার হচ্ছেন। সো এগুলো কিন্তু বিষয় আসে, এগুলো অনেক জটিল বিষয়। এগুলো আসলে লয়ারের সাথে একটু আলাপ করে নেওয়া উচিত। ধরা যাক আপনি খুব বড় লোক একজনকে বিয়ে করলেন। বড় লোক হলেই যে সে যে সব সম্পদের মালিক তা না, সে কিন্তু ডেপ্টও হতে পারে, এবং সে মেবি সেই ডেপ্টে আপনিও জড়িত হয়ে যেতে পারেন। সো প্রিন্যাপশাল এগ্রিমেন্ট ইজ ভেরি আপনার সেফটি সিকিউরিটি সব কিছুর জন্যই ইট ইজ বেটার। সো লয়াররা ভালো বলতে পারবে, আমরা একটু সামগ্রিক দিচ্ছি। অ্যালুমিনাই ওয়েভার, কিন্তু সীমা আছে, বাচ্চা কার কাছে বড় হবে কী হবে লয়াররা ঠিক করবে, এগুলো আমাদের কোনো বিষয় না। এবং প্রিন্যাপশাল এগ্রিমেন্ট কিন্তু চ্যালেঞ্জও হতে পারে, যেমন এগ্রিমেন্টটা কি ভলেন্টারি ছিল নাকি এটা কি আপনি প্রেশার দিয়ে করেছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়। ওয়েডিংয়ের 2 দিন আগে গ্রুম ব্রাইডকে 40 পেজ প্রিন্যাপ দিল, কিন্তু কোনো ওনার ইন্ডিপেন্ডেন্ট লয়ার নেই, উনি চোখ বন্ধ করে সই করে দিয়েছেন। মেবি এটা পরবর্তীতে দুর্বল হয়ে যেতে পারে, এটা হবে না। তাকে একটা লয়ার নেওয়ার সুযোগ দিতে হবে এবং তাকে বুঝিয়ে দিতে হবে এটা আমি করছি। সো লাস্ট একটা জিনিস বলতে যাচ্ছি, শেষ করে ফেলি, এটা অনেক বড় বিষয়, এত বড় বিষয় আমি আলাপ করবো না। ম্যারেজের আগে তার অ্যাসেট, ধরা যাক রেন্টাল হাউস 1 ইকুইটি 120, রেন্টাল হাউস 2 ইকুইটি 90,000, ভ্যাকেন্ট সাইজ সব মিলে তার 4,40,000 টাকা পড়ে। 7 বছরে তার প্রপার্টি ভ্যালুয়েশন হয়ে আসলো 2 নিউ ফ্লিপ প্রপার্টি, জয়েন্ট ভেঞ্চার, প্রিলিমিনারি মর্গেজ, রেন্টাল ইনকাম ইত্যাদি 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 ইত্যাদি। সো এখন তাদের সিচুয়েশনটা কি দাঁড়াবে ম্যারেজের পরে প্রপার্টি, তাই না? প্রিনাপ থাকলে লাইকলি ডিসপিউট অ্যাসেটে হয়ে যাবে, প্রিনাপ না থাকলে। আর প্রিনাপ থাকলে ক্লিয়ারার স্ট্রাকচার, সে কোনটা পাবে, কিভাবে হবে, তার আগের প্রপার্টিগুলো কিভাবে হবে, তাহলে একটু ঝামেলাটা হয়ে যাবে। এগুলো কিন্তু সব কিন্তু যদি তাদের মধ্যে সমস্যা তৈরি হয়, সমস্যা তৈরি না হলে এইটার আসলে কোনো প্রয়োজন নাই। সো প্রিন্যাপচাল কী আইডিয়ালি ইনক্লুড করা উচিত? অ্যাসেট শিডিউলিং, ক্লাসিফিকেশন অফ রুল, ইনকাম রুল, ডেপ্ট রুল, কামিং রুল এবং রিএম্বার্সমেন্ট রুল, বিজনেস রুল, রিয়েল এস্টেট অপারেশন রুল ইত্যাদি সবগুলো রুলই আপনি আমি খুব শর্ট করে খুব দ্রুত বলার চেষ্টা করলাম। এটা অনেক ব্যাপক একটা বিষয়, যারা পুরো ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারবেন। সো এটাকে কোনোভাবেই হালকা করে দেখার কিছু নেই। একটা অ্যালার্মিং বিষয় আছে, ইদানিং আমরা দেখি হয়তো বা কোনো একটা কারণে ইনিশিয়ালি কেউ এসেছিলেন, তখন তার ক্রেডিট স্কোর ভালো ছিল না বা বিভিন্ন কারণে ঘটে যায় এটা, তো দেখা যাচ্ছে সমস্ত প্রপার্টি বা সব কিছুই ওয়াইফের নামে। সো এটা খুব, আমি কিন্তু আবারও বলছি, এটা খুব কমন, এটা খুবই কমন আমাদের বাংলাদেশি ভাই বোনদের মধ্যে, এটা খুবই কমন যে ওয়াইফের নামে বা শুধু একটা এলএলসি আছে, শুধু এটার ওয়াইফই হচ্ছে ওনার। মেবি আপনি হয়তো বা দেখা যাবে যে বেনিফিশিয়ারি হিসেবে হয়তো আপনি আছেন, কিন্তু অ্যাকচুয়াল সিগনেটারি এবং সব কিছু ওয়াইফই, এবং এটা যে মেনটেন করা হয় সেই অ্যাকাউন্টটাও ওয়াইফের। খেয়াল করেন আবার কি বলছি, প্রপার্টিটা এলএলসিটা ওয়াইফের নামে, কোনো প্রবলেম নাই, কিন্তু ওইটা যে মেনটেন করা হয়, ওইটার যে অ্যাকাউন্ট, ওইটাও ওই এলএলসির নামই অ্যাকাউন্ট, বিকজ ওই এলএলসির থেকে টাকা পয়সা যাচ্ছে বা টাকা রিসিভ করা হচ্ছে, পেমেন্ট দেওয়া হচ্ছে, সব কিছু করা হচ্ছে। এখন যদি কোনো কারণে আল্লাহ না করুক তাদের মধ্যে কোনো মনোমালিন্য হয়, আপনি যেই সমস্ত টাকা পয়সা দিয়েছেন, ওটা মেনটেন করেছেন, আপনার কিন্তু কোনো ভ্যালিড কোনো কিছু প্রমাণ করতে আপনি পারবেন না।
দ্যাট ওয়াজ ভেরি ডেঞ্জারাস। এরকম একটা কেস কিছুদিন আগে হয়েছে, এবং আমি যদিও এটা বলার জন্য রাইট পারসন না, বাট দিস ইজ দ্য রিজন। সো অলওয়েজ এভরিবডি নিড টু বি অ্যালার্ট। বলছিলাম এটা আসলে একটা ব্যাপক বিষয়। আমি খুব ছোট্ট করে, খুব গোছানো না, কোনো এটা আসলে একটু টেবিল দিয়ে দেখালে ভালো হতো, বাট গাড়িতে বসলাম, সময়টা কাজে লাগালাম। আমি এইভাবেই করি, আসলে খুব বেশি সময় পাই না, এই সময়ের মধ্যে যদ্দূর পারা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো যারা এই ব্যাপারে আরও বেশি আগ্রহী তারা জানার চেষ্টা করবেন। ওই সাবজেক্টটা দিলেই গুগলে বা চ্যাট জিপিটিতে ইউ ক্যান ফাইন্ড হেল লট অফ থিংস। আপনারা এটা নিজেরা স্টাডি করবেন। কেউ যদি নিজেরা কোনো সমস্যায় পড়েন, আপনাদের সমস্যাটা লিখলেও আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। বাট আবারও বলি, চ্যাট জিপিটি, গুগল, they are not perfect, so talk with the perfect person। এবং যারা, যদি আপনি আসলেই সমস্যায় পড়েন, আসলে সমস্যা না পড়লে এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই।